স্বাধীনতাকে যারা বাজারের পণ্যের মতো নিলাম করেছে তাদের কাউকে আমি সতমিত্রায় মগ্ন থাকতে দেব না। জয় জগদম্বে, শক্তি দে মা, রসের করুণায় অবতরণ করে আমি শুরু করব তাদের ধ্বংসযজ্ঞ। তাদের সংসারে তুলব মহাশ্মশানের কুন্দন রোল, আর সেই শ্মশানে বিতরণ করবে শিয়াল শোভন আর গুরুদেব। আয়ুষ্মান ভব। আপনাকে বিচলিত মনে হচ্ছে। জয় জয় জগদম্বে। আমার ভুবন মোহিনী মা আমাকে ডাকছে, তাই এই মুহূর্তে আমাকে স্নান পরিত্যাগ করতে হবে। কি করে সম্ভব গুরুদেব? এখনই আমার নববিবাহিতা পুত্র এসে বাড়ি, তারা আশীর্বাদ না করি অতীব সংকীর্ণ বাস্তব, তাই দূর থেকেই আমি তাদের আশীর্বাদ করছি। গুরুদেব আশীর্বাদ করুন, কোন দুর্বিভাগের কালো মেঘ যেন আমাদের দাম্পত্য জীবনে সুখের সুযোগে ঢেকে দিতে না পারে। কুবেরের আশীর্বাদ মস্তকে ধারণ করে আমরা নবজীবনের পথে যাত্রা করি। শুনুন, মা জগদম্বের কাছে প্রার্থনা করি তোমাদের দাম্পত্য জীবন আমার বৌমা কি তাহলে? এই সকন্যা, আমি সকন্যা। শোনো নারী, আমি আমার এই দিব্য দৃষ্টিটা দেখতে পাচ্ছি, তোমার চোখের দৃষ্টিটা নেই, আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাস অবিশ্বাস চিরন্তরে কখনো মিথ্যা হয়ে যাবে না বৎস। আর বিলম্ব না করে তুমি তোমার এই নববধূকে পরিত্যাগ করো। বিষাক্ত নিঃশ্বাসে এই বাড়ি অমঙ্গল হবে, আর তোমার মৃত্যু হতে পারে। ভবিষ্যৎবাণীকে মনে রেখে আর বাবার আশীর্বাদ মাথায় নিয়ে আমি এবার ছেড়ে চলে যাবো দূরে, বহু দূরে। এমনিভাবে আমার শিক্ষা দীক্ষাকে জলান করে দিয়ে এই সমাজের বুকে আমি কাপুরুষের মতো বেঁচে থাকতে চাই না। রাত্রি তুমি ওকে যেতে না। কেন কেন বাবা কেন? তুমি গুরুদেবের ভবিষ্যৎবাণী শোনে? শুনেছি, আর শোনার পরেও বলছি বাবা, জন্ম মৃত্যু ঈশ্বরের হাত। আমার মৃত্যু থাকলে এমনি এমনি আমার মৃত্যু হবে। তাই নিয়তির মুখ বিধানে যদি আমার মৃত্যু হয় আমি মরবো, তবু তোমার অগ্নি সাক্ষী রাখা স্ত্রীকে আমি ত্যাগ করতে পারবো না বাবা, আমি ত্যাগ করতে পারবো না। জয় জয় জগদম্বে, তোমার সাহসে আমি প্রশংসা করি বৎস, আশীর্বাদ করি তোমার মনস্কামনা যেন পূর্ণ হয়। তাহলে আমি এখন কি করবো গুরুদেব? জয় জয় জগদম্বে। মা গো, তোমার এই অধম কি করে তুই মনস্কামনা পূর্ণ কর মা। শোনো বৎস, এই জগৎ সংসারে কত শত জ্ঞানী গুণী শব্দ ত্যাগী সন্ন্যাস কামিনীর মহে তাদের সাধনা বিসর্জন দিয়েছে, সেখানে নশ্বর দেহধারী মানুষ হয়ে কামিনীর কাঞ্চনের মহে তোমার ছেলের ভৌত ভবিষ্যৎকে অস্বীকার করবে। এতে অবাক হওয়ার কিছুই নেই।
তবু বেশ বছরের সাধনার বলে বলিয়ান এই স্বামী রামানন্দের কথা শুনে রাখো পুত্র, তোমার এই যে আর এই বিশ্বকন্যার এই সংসারে ঝড় উঠবে, অশান্তির ঝড়, আর সেই ঘরে অন্ধভণ্ড হয়ে যাবে এই সুখের সংসার। তাই তাই সাবধান, খুব সাবধান। জয় জয় জগদম্বে, জয় জগদম্বে। গুরুদেবের কথা তুমি অমান্য করো না। ওনার কথা তুমি অবাধ্য হও না। এই সংসারের মঙ্গল কামনা আমায় ত্যাগ করে তুমি সুখী হও। তুমি আমার স্বামী, তাই যেখানে থাকি না কেন সেখান থেকে আমি আমার মানুষটাকে চোখ দেখবো, আমার এই সুখের সংসার। আর তাই মনে প্রাণে ঈশ্বরকে ডেকে ডেকে বলবো তিনি যেন তোমায় সুখী করেন, সুখী করেন। আশীর্বাদ করো তোমাদের সংসারে ধারণ করি আমি যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। তার জীবন আকাশে যে সূর্য উদিত হয়েছে সে সূর্যকে আমি এত সহজ অস্তমিত হতে দেব না রাত্রি। তাহলে তুমি আর শুনে রাখো সূর্য, ওই বাড়ি ভর্তি নিমন্ত্রিত অতিথিদের মাঝে ওই অশরীর সংকেতের কথা শুনে স্ক্যান্ডাল আমি সৃষ্টি করতে চাই না। তাই তোমার এই যে আর বিশ্বকন্যার কারণে যদি এই মঙ্গলের কোনো অমঙ্গলের কালো ছায়া নেমে আসে তাহলে পুত্র বলো আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, ক্ষমা করতে পারবো না। আমি আমার ভূমিকা প্রতি মাথা পেতে নিয়েছি। না রাত্রি না, সামান্য নয় রাত্রি, সামান্য নয়। তুমি আমার বিবাহিত স্ত্রী, তাই স্বামী হিসেবে আমি এটা করেছি। আমি আমার শিক্ষা দীক্ষার মর্যাদা রক্ষার জন্যে। স্বামী রাত্রি তাহলে তো সেই আমার বুকে মাথা রেখে তুমি তো পরম নিশ্চিন্তে বলতে পারবে রাত্রি, পরম নিশ্চিন্তে বলতে পারবে। জীবন
ঈশ্বরের তৈরি কোনো দেবী প্রতিমা। নিশ্চয় তোমার বৌদির মতো সুন্দর নয়। না কাকুলি, আকাশের সূর্যের সঙ্গে যেমন অন্য কোনো নক্ষত্রের তুলনা করা যায় না, চন্দ্র, তেমনি আমার বৌদি এই সংসারে একমাত্র তোমার দ্বিতীয়, তাই তার সঙ্গে অন্য কারো তুলনা না করাই ভালো কাকুলি। আচ্ছা চন্দ্র, আমি পারবো তো আমার সেই মহিষী দিদি ছোট বোন হবে? নিশ্চয়ই পারবে, আর পারবে বলেই তো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি কাকুলি। তোমার এই বিশ্বাসের মর্যাদা আমি আমার জীবন দিয়ে রক্ষা করবো চন্দ্র। তোমার আন্তরিকতা আর আমার পবিত্র ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে গিয়ে তোমার সংসারের কাছ থেকে কামাই করে নেবে তোমার আমার স্বামী স্ত্রীর স্বীকৃতি। আর আমি তো চলি করতে লাগবো, সেদিন কিন্তু তুমি পাবে না আমার হাত থেকে নিশ্চিন্তে। কারণ সেই দিনে আমি আমার ভালোবাসার প্রকৃত স্বাধীনতা। চন্দ্র, তোমাকে তো সেই স্বাধীনতা দেবার জন্য আমি আমার মনের দোয়ারটা খুলে রেখেছি। এসো চন্দ্র, এসো, তুমি আমার কাছে এসো, আমাকে তুমি আপন করে নাও। তোমার ভালোবাসার পূর্ণতায় তুমি আমাকে ভরিয়ে দাও আমার জীবন যৌবন। মানুষের মতো হলেও ভিতরটা নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। জানোয়ার নহি আমি, পেশানোর জানোয়ার শিকার। তা এখানে কি বসে?
আচ্ছা ঠিক আছে, আর ওসব কথা বলে কোনো লাভ নেই। তার থেকে আমার এই পা দুটো কেটে তোমার শরীরে লাগিয়ে দাও, চার পায়ে বেশ মানাবে ভালো। আর আমিও চেষ্টা করে দেখি তোমাকে এই স্বাধীন ভারতবর্ষের সুশিক্ষিত জাতীয় পশুর মর্যাদা দেওয়া যায় কিনা। বাবা তুমি তো বেশ সুন্দর সুন্দর কথা বলো, তা কোথা থেকে আসা হচ্ছে আর যাই বা হবে কোথায়? মহাশয়ের নাম ধন নেই। আরে যা বলি যখন, তাহলে তো তোমার কোনো ঠিকানাই নেই। আছে, এখানে যখন এসে পড়েছি ঠিকানা বলবে গ্রামের কোনো এক কোণে। যে কোনই থাকো, যেন কোনো এসেছে চুরি করে বসে থেকো না। হাজার হোক তুমি একজন সর্বশক্তিমান পুরুষ। তোমাকে চিনতে যেন আমার লোকেদের ভুল না হয়। আমি সাত করে তাদের জন্য অপেক্ষা করবো, যাও তাদেরকে পাঠিয়ে দাও। পাশে সুন্দরী মেয়ে পেয়ে মনে চলবে না বুঝি, কিন্তু মনে রেখো ওটার দিকে হাত বাড়িয়ে না, ও জিনিসটা আমার। সেটা তো তুই তোর মা বন্ধ রাখতে পারিস না শয়তান। দিনের ভেতর আমি ক্লান্ত হয়ে অস্থি মাত্রাতে ঢলে পড়ে, কিন্তু আমি কোনদিন ক্লান্ত হব না। আমি জীবনের শেষ দিন পর্যন্ত দুর্গার গতিতে ছুটে চলব। আমি সমাজকে সামনের ধনী থেকে আহ্বান করব, রাশি রাশি মুক্ত। আমার চলার পথে কেউ বাধা সৃষ্টি করতে এই সমস্ত মন্ত্রের পর দেবতারা দানবদের সবটুকু অমৃত পান করেছিল, আর দানবরা অভিশাপ দিয়েছিল দেবতাদের, কিন্তু সে অভিশাপ দেবতাদের বিন্দু মাত্র বদ্ধ করতে পারে আর আমাকেও পারবে না। আমার অপরটা যতটা সুন্দর, ভিতরটা ততটা রক্তাক্ত লাল। আর তুই আর মিলে আমি সুন্দর লাল। পালিয়ে দেন বাবু, আপনি এখান থেকে পালিয়ে দেন, নইলে ওই শয়তানটা আপনার। আমাকে খুন করে ফেলে বা তাই তো? আচ্ছা আমি নয় পালিয়ে বাঁধলাম, কিন্তু তুমি তোমার পরিণতির কথা একবার ভেবে দেখেছো? আমাদের কথা আপনি বাদ দিন বাবু, আমরা গরিব, আমরা চাষি বাড়ির মেয়েরা। ও তাই বলে চিরকাল তোমরা ওদের হাতের খেলার পুতুল হয়ে থাকবে? এই একবিংশ শতাব্দীর শিক্ষার আলোক বর্তিতার মাঝে দাঁড়িয়েও তোমরা কি চিৎকার করে বলবে না? এই জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী বধূদের ত্যাগে হয়েছে মহিয়ান। বাবু, না না বাবু নয়, বলো তুমি, বলো দাদা। দাদা, আমার দাদা। আরে বোন, হ্যাঁ আমি তোর সত্যিকারের দাদা। তবে এই পৃথিবীর বর্তমান সমাজে বিকৃত মনস্ক পাতার দাদা নয়, আমি সত্যি সত্যি তোর দাদা। আরে বোন, যা তুই এখান থেকে চলে যা। যাবো দাদা যাবো, কিন্তু এই বিপদের মুখে তোমাকে একা ফেলে নয় দাদা। চলো দাদা, তুমি আমার সঙ্গে চলো। কিন্তু তোর সঙ্গে গেলে যদি আর তোদের কোনো ক্ষতি হয়? সেই বিপদকে আমরা আবার হাসি মুখে বরণ করবো দাদা, কিন্তু তোমাকে একা ফেলে আমি যেতে পারবো না। তাছাড়া আমি জানি দাদা, তুমি যদি আমার সাথে থাকো কোনো বিপদ আমায় স্পর্শ করতে পারবে না। বেশ, আমার প্রতি যখন তোর এত বিশ্বাস, তাহলে আমিও দেখবো এই বিপদ সংকুল নামক গ্রামে বস করে ওই বিপদ ধরে জানোয়ারের সঙ্গে লড়াই করে এই কঠোর স্বাধীনতা আমি ফিরিয়ে আনতে পারি কিনা। কিন্তু দাদা, তুমি কিন্তু আমার কাছে একটা কথা গোপন করে গেলে, কি তোমার প্রকৃত পরিচয়? তুমি কে? আমি বারম মানব দেবতার ভাই, এই বিশ্বে আমি ছিল দুর্জয়, জগবিশ্বর ঈশ্বর, আমি পুরুষোত্তম সত্য, আমি কাঠিয়া কাঠিয়া মন্ত্রী, সর্ব পাতাল মস্ত। স্বর্গ পাতাল মধ্যে কার এত বড় দুঃসাহস আমার ছেলের মুন্ডু কেটে তার দেহটাকে জলে ভাসিয়ে দেয়? এর উপযুক্ত বিধি তোমাকে একটা করতেই হবে। হ্যালো হ্যালো, আমি শ্রী চৌধুরী বলছি। আমার ছেলে আমার ছেলের হত্যাকারীকে 24 ঘন্টার মধ্যে ধরতে না পারলে আমি তোমাকে সুন্দরবনের দুর্গম কোন এলাকায়
বদলি করে দেব, কথাটা মনে রাখবে। আত্মার ক্ষমতার অহংকার না দেখিয়ে যদি বড় কিছু করে দেখো, তোমার বাপের খেসার অতীতে আর সূর্য গাছে কাল চন্দ্র যাবে, তারপর কি করবে? তোমার এই অন্তর সম্পদ নেই, মনে রেখো পুত্র কন্যা বিহীন সংসার সংসারের সমান। কথাটা আমার অজানা নয় সাধনা, কিন্তু এই সংসারের অমঙ্গলের বিভীষিকা আমার পাপের জন্য নয়, তোমার ওই কুলক্ষণা বৌমার পাপের জন্য। ও কথা আমি অনেকবারই বলেছি জামাই বাবু, কিন্তু কোনো কাজই হয়নি, কারণ দিদি তার বৌমার অন্ধভক্ত। সুন্দর, তোকে আমি অনেক আগেই নিষেধ করেছি যে আমাদের বাড়ির অন্তর্মন সম্পর্কে তুই কোনো কথা বলবি না। কিন্তু ওর কথাগুলো একেবারে উড়িয়ে দেওয়া যায় না শাস্ত্র। অসম্মতের মুখে সব কথা শুনতে মধুর লাগলেও তা মেনে চলা উচিত নয়। কারণ তাতে সংসারের মঙ্গল হচ্ছে, অমঙ্গলই বেশি হয়। তার মানে দিদি তুমি আমাকে খুব একটা খারাপ না লাগলেও খুব একটা ভালো করি না, তাই তোর কথা ওর কথাগুলো একেবারে উড়িয়ে দেওয়া যায় না সাধনা। তোমার কাছে কথাগুলো মিথ্যার বেশা দিব না হতে পারে, কিন্তু আমার কাছে কখনো লক্ষ্মী বউটাকে এ বাড়ি থেকে বের করে দেব। একথা তুমি উচ্চারণ করো না, একথা তুমি বলো না। তোমাদের বিচারে সে যাই হোক না কেন, আমার ছেলে যাকে ঘরে লক্ষ্মী করে এনেছে, মা হয়ে আমি তাকে তাড়িয়ে দিতে পারি না গো, আমি তাকে তাড়িয়ে দিতে পারি না। জয় জগদম্বে। আগে সংসার আকাশে অমঙ্গলের মেঘ আরো ঘনীভূত হবে, এই সংসারের বুকে উঠবে অশান্তির ঝড়। আর সেই ঝড়ে প্রলয় তাণ্ডবে একটা একটা করে খসে পড়বে শাখা প্রশাখা। ভয়ঙ্কর কথা আপনি উচ্চারণ করবেন না করবে। আমার রক্ত দিয়ে করা আমার এই সাজানো সংসার দুঃখের আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার আগে সে আগুনকে জল দিয়ে লিখিয়ে দেয়। ছলে বলে কৌশলে আইনের চোখে ধুলো দিয়ে এই সংসারের অশান্তির ধূমকেতু স্বরূপা বৌমাকে বাড়ি থেকে বের করে দেয়। না হয় এখন না, এ হতে পারে না। কেন কেন হতে পারে না? আরে একজনের জন্য সমাজকে মরবে কেন? আরে কেন একজনের বিষাক্ত নিঃশ্বাসে পুড়ে ছাই হয়ে যাবে একটি সুখের সংসার? কিন্তু অন্তরে যেটা হচ্ছে তার অপমান কি করে? এখনো অবিশ্বাস। জয় জয় জগদম্বে। আমি প্রথম দিনেই যা বলেছিলাম তা বর্ণে বর্ণে মিলে গেছে, একটা শাখা বসে পড়েছে, এবার চন্দ্রকান্তর পালা। আপনি এর একটা ভিত করুন গুরুদেব, আপনি থাকতে এই সংসারের কোনো অমঙ্গল আমি হতে দেব না, তাই এই কঠিন কঠোর বিধান আমি দিয়েছিলাম। আর কেউ যদি নিজের ভালো বুঝেও না বোঝে তাহলে আমার কিছু করার নেই। তার মানে আপনি চান যে বৌমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও? এ আমার জগৎ জননী মায়ের ইচ্ছা, আর তারই প্রতিফলন আমার এই চোখে মুখে সর্বাঙ্গে, আর আমি তার ইচ্ছার পরিপূরক মাত্র। তাহলে আমি এখন কি করবো গুরুদেব? বিদ্যা বুদ্ধি ও আপন পৌরুষে কর্তব্য কর্ম স্থির করো, যার দ্বারা এই সংসারে প্রতিষ্ঠিত হবে শান্তি, ফিরে আসবে সুখ সমৃদ্ধি। আর আমার কল্যাণেশ্বরী মা জগদম্বের ইচ্ছা, আর আমি তোমার মঙ্গল অমঙ্গলের চাবিকাঠি তোমার হাতে দিয়ে গেলাম। জয় জয় জগদম্বে, জয় জয় জগদম্বে। এবার বলো সাধনা, আমাদের কি করা উচিত? ওই সংসারের অমঙ্গলে বউটাকে মারবে না বাঁচাবে, এই সংসারে রাত পেড়াল কাটিয়ে দেবে, আমি কিছু জানি না গো, আমি কিচ্ছু বলতে পারবো না, আমি কিচ্ছু বলতে পারবো না।
চিন্তা করো কেন? তাহলে আমার কোনো বিপদ? জানো না মা, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। শোনো বৌমা, মধুবরণের দিন তোমাকে দেখে গুরুদেব যে ভবিষ্যৎবাণী সৃষ্টি করেছিল তা অক্ষরে অক্ষরে মিলে গেছে। তাই চিরতরে সূর্য এ বাড়ি থেকে চলে গেছে। তাই আমি চাই বলুন বাবা, কি চান আপনি? তোমার জন্য এই সংসার থেকে অন্য কেউ চলে যাবার আগে তোমাকে এই সংসার থেকে চিরদিনের মতো চলে যেতে হবে। না বাবা, না। আপনি এত বড় নিষ্ঠুর হবেন না বাবা। আমি আপনার পায়ে ধরে বলছি বাবা। ও হিসেবে নয়, এবার যে মনে করে আমাকে এই বাড়ি থেকে খাই দিন বাবা। এমন করবেন না বাবা, আমাকে তাড়িয়ে দেবেন না। আমি বিনিময় দিচ্ছি হয়ে একটু ভাতের জন্য এবারে সব কাজ করবো বাবা। কোনোদিন আমি নিজেকে এই বাড়ির বউ বলে দাবি করবো না। দয়া করে আমাকে একটু আশ্রয় দিন বাবা, আমাকে আশ্রয় দিন। কি সুন্দর ওই অলক্ষী মেয়েটাকে বাড়ির বাইরে রেখেছ। বহুদিন পর আমার মনস্কামনা পূর্ণ। আজই ওকে তুলে নিয়ে গিয়ে কলকাতা আমার মেনকা হোটেলের ফুলদানিতে সাজিয়ে রাখো। এই! Yes, আমার অপরটা যতটাই সুন্দর, ভিতরটা ততটাই রক্তাক্ত লাল। দুয়ে মিলে আমি সুন্দর লাল। মানে জানিস তো, মাননীয় দর্শক মন্ডলী, আমাদের নিজের নিজের অধিকারে নিয়ে বাঁচার স্বাধীনতা সকলেরই আছে, কিন্তু একদল স্বার্থদেশী মানুষ যখন তাদের নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য আমাদের স্বাধীনতা কেড়ে নিয়ে নিলাম করে আমাদের বাঁচার অধিকারকে কেড়ে নেয়, তখন কি আপনাদের শিক্ষিত চিৎকার করে উঠবে না? আপনারা কোনো প্রতিবাদ করবেন না? তাহলে কিসের জন্য আপনাদের শিক্ষা? কোথায় আপনাদের বিবেক? বাবা, যে চৌধুরী বিয়ার অসম্মান বাজানোর জন্য আপনি বৌদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিলেন, সেই চৌধুরী বিয়ের এত বড় অসম্মান আপনি করলেন কি করে? তারপরে কি বলতে চাও তুমি? আমি আর কি বলবো, এই সামনে বসে থাকে ভদ্র মানুষকে জিজ্ঞেস করে দেখুন, যে বাড়িতে মামা শুধু তার ভাগলে বইয়ের হাত ধরে টানাটানি করে, সেটা বাড়ি নাকি জঙ্গল? আর তারা এখানে সমর্থন করে, তারা মানুষ নাকি জানোয়ার? ফুটপাতের কেন বাড়ি শুনতে আমি রাজি নই চন্দ্রকান্ত। আমার ভাগনা বাবু তো আর এমনি এমনি বলছে না জামাই বাবু, আরে বলতে বাধ্য হচ্ছে। তার মানে কি বলতে চাও তুমি? না মানে একে বিধবা, তারপর ওর সারা শরীরে একেবারে বিদ্যুতের মতন প্রবাহিত হচ্ছে যৌবনের জলতরঙ্গ। আর সেই জলকে যে একবার ডুব দিয়েছে। মামা, না সূর্য, তুমি দাদা, আচ্ছা আচ্ছা মামা, আমার স্ত্রী চরিত্রে কটূক্তি করার অধিকার তোমাকে কে দিয়েছে? সূর্য তুমি কি হলো? সকলে অবাক বিস্ময় আমার দিকে তাকিয়ে আছো কেন? সকলে যেন এক একটা পাথরের মূর্তি। আরে কি হয়েছে বলবে তো? না মানে দাদা, তুমি কোথা থেকে আসো দাদা? কেন? আমার কলকাতার অফিস থেকে। কিন্তু অফিস থেকে যে বললো তুমি নাকি অফিসে যাওনি। আমি এক সপ্তাহ অফিস করে যথারীতি বাড়ি ফিরছি বাবা। তাহলে অফিস থেকে ওসব খবর দিল কি দাদা? হয়তো তোর সঙ্গে কেউ রহস্য করেছে। কিন্তু তোমার যে ডেকোরিটা আমরা দাহ করে দাও। দেখবি? মামা, ওরা পরিচিত আমার ডেড বডি নাকি বাঁকা পথে তোমার কার্যসিদ্ধি করার কোনো কৌশল? সূর্য, আরে সূর্য, তুই সত্যিই আমার সূর্য তো? মা, সূর্য, এই পৃথিবীতে সবাই চিনতে ভুল করলেও মা কখনো তার সন্তানকে চিনতে ভুল করে না। মা, সূর্য, আজ তুমি আজ না বাবা না, ওরে আমি আমার হৃদয়ের স্পন্দনকে আমি চিনতে ভুল করিনি রে সূর্য, আমি চিনতে ভুল করিনি। আমি নিশ্চয়ই একটা ভুলের শিকার হয়েছে ঠিকই, তাই বলে এই বিষয়ে আমার সঙ্গে দাঁড়িয়ে থাকা তোমার উচিত নয় রাত্রি। হ্যাঁ, সূর্য আমার ঠিকই বলেছে বৌমা, তোমাকে এই বেশে দেখতে আমারও খুব কষ্ট হচ্ছে। তাই এসো মা, তোমাকে আমার ঘরের লক্ষ্মী রূপে আমি নিজের হাতে সাজিয়ে দিই। আমি বুঝতে পারছি না এই সংসারে এত বড় একটা ঝড়ের তাণ্ডব হয়ে গেল কি করে।
এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য কাজ করছে। যা ঘটে তা নিয়ে বিতর্ক করে কোনো লাভ নেই। আজ তুমি ফিরে এসেছো, সেই সঙ্গে ফিরে এসেছে এই বাড়ির শান্তি। তাই অতীত ভুলে গিয়ে যে যার কাজে মন দাও। এসো এসো সুন্দরলাল। হ্যাঁ চলুন, তবে কোথায় যেন একটা রহস্যের জট বাকি আছে, সেই জটটা আমাকে খুলতেই হবে। তবে আমার ওপরটা যতটাই সুন্দর, ভেতরটা ততটা রক্তাক্ত। না মিলে আমি সুন্দর লাল। এই 7 দিনের ঘটনাগুলো হাসি দুঃখ কান্নায় ভরা, যেন একটা মিষ্টি স্বপ্নের মতো লাগছে দাদা। আমি ফিরেছে তো সেই স্বপ্নটাকে কেমন সত্যি করে দিলাম বল। হ্যাঁ ঠিকই বলছো দাদা, আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল তুমি ফিরে আসো। তোমাকে আমরা অনেক খুঁজেছি। আর ঠিকই, আমি বুঝতে পারছি না যে এত বড় ঘটনা ঘটে গেল, অথচ অথচ কারো কোনো পাত্তা নেই। দাদা তাহলে এত টাকা হবে কেন রে, এ সময় টাকা নিয়ে তুই কি করবো? আমাদের দীর্ঘ গৃহ মান অভিমানের পর তোমাদের নাম সীতার যুগলবন্দী আমি ছাড়া যাতে আর কেউ দেখতে না পায় দাদা। তাই তোমাদের অনুযায়ী লক্ষণ সারা রাত থেকে দরজায় পাহারা দেবে। তাই তার পারিশ্রমিক হিসেবে 100 টাকা অ্যাডভান্স রাখতে পারি। তোমার এই দুষ্টুমি আমি এমন সাজা দেবো না। তোমার মতো মন্ত্রী সভাপতির হাতে সারা বর্ষটা মিলিত হয়ে রইলাম ম্যাডাম। সেই শুধু বাকি রইল আমার ন্যায্য পাওনা 100 টাকা। এই চন্দ্রটা সেই একই রকম রয়ে গেল। হাতটা সরান। কেন রাত্রি কেন? বলুন, বলো আপনি কে? কি আপনার পরিচয়? রাত্রি আমি তোমার স্বামী, আমি আমি সূর্যকান্ত চৌধুরী। না না, আপনি আমার স্বামী নন। রাত্রি রাত্রি কি বলছো তুমি? আমি এবারে সকলের চোখে আপনি ফাঁকি দিলেও আমার চোখে কিছু ফাঁকি দিতে পারবেন না। তার মানে তুমি প্রথম দেখে আমি আপনাকে চিনতে পেরেছিলাম যে আপনি আমার স্বামীর রূপ ধারণকারী এক আগন্তুক। বলতে চাও রাত্রি, তুমি কি বলতে চাও? শুনুন, এই সংসারে টিকে থাকতে হলে আমার বাচ্চার স্বাধীনতাকে এই নগ্ন সমাজের হাত থেকে নিলাম হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে হলে আপনাকে আমার স্বামী হিসেবে বড় প্রয়োজন। কিন্তু আমি জানি কেমন করে আমার সেই স্বাধীনতাকে ভুলে গিয়ে নারী জীবনের সব কিছু ভুলে গিয়ে সমাজের মধুর সম্পর্ক ভুলে গিয়ে আমি আমার সর্বস্ব আপনার হাতে তুলে দেবো। আপনি আমায় বলে দিন, বলে দিন, বলে দিন। শোনো রাত্রি, শোনো, তোমার এই চোখের জল আমি আমার জীবন দিয়ে মুছিয়ে দেব। কোনো কোনো সততা নয়, কোনো প্রবঞ্চনা নয়। আজ থেকে তুমি আর আমি একসঙ্গে চলবো বন্ধু হিসাবে। না বন্ধু, আপনি আমার পাশে থাকতে চান, তাই যদি হয় তাহলে তাহলে আমি আপনার হাত ধরে আপনাকে বলতে পারি একটাই কথা আছে বাংলায়, বলে আমাকে ওরা এখানে নিয়ে এসেছে। মাস ছক্কা এই জওয়ানের সঙ্গে আমি একবার যখন ময়দানে নেমেছি তখন রাজ্য উদ্ধার করে আমি কলকাতায় ফিরবো, নয়তো
ওদেরকে পেয়ে আমি নিজেই একবার শেষ হয়ে যাবো। আপনাকে আগে কখনো এখানে আরে সারা মার ছাতা, আমি শাটিং করি গোটা, আর শাটিং করি রাজ্জাল ভান্ডার, আর সেই জন্য ওই কলকাতা থেকে আমি এই গ্রামে এসেছি। আসলে নাটক করার আগে না একটা ছোট রিহার্সাল দিয়ে নিলাম, যাতে আপনার মতো এই গ্রামের ছেলেগুলোকে আমার এই অন্যায় বেঁধে নিতে অসুবিধে না হয়। আর সারা মার ছাতা। মনিকা, মনিকা সমাজপতি। তাই নাকি? কাকে প্রতি নির্বাচন করার জন্য এখানে এসেছে? ও মাই গড, আপনি এখানে আর আমরা আপনাকে সারা স্টেশন তলাশ করছি। আপনি জন পিটার আছে, এই আবার সুন্দরলালকে সহচর আছে। আপনি বুঝি এই ঘাটে নৌকো বেঁধেছেন? তাহলে আপনার কাছে এর থেকে বেশি কিছু আর আশা করা যায় না। ওকে, আপনি আপনার লক্ষ্য পথে এগিয়ে যান। আই হোপ ইউ মার্ক সাকসেস। গুড বাই। My God! Oh my God! भाई लोगों के इतना अपमान आप हजम किया? না হজম করিনি। আসলে সারা মার ছাতা, ওই সেই কথাগুলো না দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চাকরির মতো এনজয় করছিলাম। लेकिन ये साला भोले भाला लड़का के तो না জানো, আর সারা ভীষণ গভীর জলের মাছ, অনেক খেলিয়ে খেলিয়ে সারাকে ডাঙায় তুলতে হবে। আর সারা মার ছাতা। আর সেই জন্যই তো তোমাকে ওই সুদূর কলকাতা থেকে নিয়ে এসেছে এই বিক্রমপুর গ্রামে উস্তাদ কা উস্তাদ এই সুন্দরলাল। I mean, Peter, এইটা হলো তোমার বস, মিস্টার সুন্দর। Yes, আমার ওপরটা যতটা সুন্দর ভিতরটা ততটাই রক্তাক্ত না। আর তুমি মিলে আমি সুন্দরলাল। আমার কাজের কথা তো বলুন স্যার, কাজের কথা। बस सब एक्सेप्ट करेছে और यही 10,000 रुपया भी एडवांस भी करेছে। আরে সারা মার ছাতা। তুমি আজই কলকাতায় নার্সিংহোমে পাঠিয়ে দাও। আর মিস্টার সুন্দরলাল, আজ থেকে না হয় আমি আপনার সব সময় একান্ত আমার হয়েই থাকবে। নিশ্চয় থাকবো মিস্টার সুন্দরলাল, তবে বড় সঙ্গী হয়ে, সজ্জার সঙ্গিনী হয়ে নয়। আরে বাস ধরতে গেলে গায়ে একটু আত্মকু কাদা তো লাগতেই পারে। মিস্টার সুন্দরলাল, সেই কাদা ধুইয়ে দেওয়ার সাবান কিন্তু আপনার কাছে নেই। हम तो बच्चे हमें रुपया दिবেন और काम बुझा लेবেন। আরে সারা মার ছাতা, তাহলে ওই টাকাটা আপনি ফেরত দিয়ে অন্য মেয়ের সন্ধান করুন। আমি কলকাতায় ফিরে চললাম। আর একটা কথা মনে রাখবেন মিস্টার সুন্দরলাল, দুর্ভাগ্যের বেড়া জানে আমি বন্ধুকে, আমি কুহুকনি, রঙ্গবিলাসী, কিন্তু দেহ প্রসারিণী নয়। মনিকা, যাবার আগে একবার ভেবে দেখো মন্টুর কি হবে। হ্যাঁ, তোমার একমাত্র ভাই যে নাত্রিম হবে মৃত্যুর সঙ্গে পাঞ্চাল হচ্ছে, ওই কথাটা যদি আমি চিঠলি ওখানে পৌঁছে দিতে না পারে তাহলে বললো হরি। তাহলে সব কথা ভুলে আমরা দুজনে সুন্দরলাল, যা বলবে আমি তাই করবো। বলো কি করতে হবে আমাকে। আমার প্রথম কাজ, কিছুক্ষণ আগে যে ছেলেটার সঙ্গে তুমি কথা বলছিলে তাকে তোমার বশীভূত করে তাদের একমাত্র 2 বিঘা জমি বিক্রি করতে রাজি করানো। সেখানেই আমি গড়ে তুলব জলত সুলভ ব্র্যান্ডেড মদের কারখানা। আমার ছোট ভাগনা চন্দ্রকান্তকে মাতাল চৈত্রহীন করে তোলা এবং তোমার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কলকাতা থেকে গ্রামে আসা
চরিত্রহীনতা ওই রুদ্রকে তোমার বহুখিনী পদে বন্দি করে আমার চলার পথটাকে মসৃণ করা বলো পারবে? এই মনিকা সহজপতির দ্বারায় পারবো না বলে কোনো শব্দ নেই পিতা। और वो तो হবে না मैडम, आपके बात हम समझे गए थे, लेकिन एक घंटा बाद देखें आपके लिए बागान में हम ही एकदम नांगन बना बनिए थे। মিস্টার সুন্দরলাল, তাহলে দেখুন এই মনিকা সহজপতির যৌবনের বেড়া জালে আবদ্ধ করে আমি ওদেরকে নিয়ে নাচবো, গাইবো আর বলবো যদি খোপা বাঁধে চোখে লাগাই কাজল, যদি ভরো না যায় কত ছেলে পাগল, সবাই বলে ভালোবাসি আমি কলকাতা ছেড়ে বসে, কিয়ার অপেক্ষায় দিন গুনছে আর আমি কিয়াকে ভুলে ওই সুন্দরী মনিকাকে পাওয়ার জন্য পাগল হয়ে উঠেছে। কিন্তু না, এই সুন্দর লালার জীবনে কিয়ার অধ্যায় শেষ হয়ে গেছে। তাই তো নিত্য নতুন নারী দেহ উপভোগ করার মধ্যে আনন্দ আছে। তাই তো আমার জীবনের পঞ্চম শিকার আমি রত্নার যৌবন সমুদ্রে সাঁতার কাটতে চাই। বিয়ে যারা করে তারা তো কাপুরুষ মনিকা, কিন্তু তুমি আমার দেহ বন নিয়ে ছিনিমিনি খুলেছি। ভ্রমণের মতন একটু একটু করে মধু পান করবো, তারপর মধু ফুরিয়ে গেলে তোমাকে চায়ের শুদ্ধ ঘরের মতো ছুঁড়ে ফেলে দেব ওই পচা নর্দমায়। আমার ওপরটা যতটা সুন্দর, ভেতরটা ততটা রক্তাক্ত। আর তুমি মিলে আমি সুন্দর। রূপসী মেয়ে দেখলে আজকালকার ছেলে ছিল একটু একটু তোর টিটকারি মারতেই পারে, আর তার জন্য কোনো বেশ লিখে যায় না। তার মানে আপনি প্রেসিডেন্টকে প্রশ্রয় দিচ্ছেন? প্রয়োজন হলে ছেলেটির কোমরে তৈরি তার মানে আপনি কিছুই করবেন না, তাই তো? করবো না তো বলি, ওনারা হচ্ছে আরে জলে বাস করে নতুনের সঙ্গে দাঙ্গা করে কি হবে? তাই বুঝো সরকারি উর্দিটা করে চাপে ওই স্বার্থপর কুরুচিপূর্ণ মানুষগুলো পায়ে তেল মাখাচ্ছেন। আরে অপমান তাদেরকেই করা যায় যাদের মান অপমান বোধ থাকে। আরে যাবো তার আগে আমি জানতে চাই আপনি সুন্দর লালের নামে ডায়েরিটা লিখবেন কি না? আমার বিষয়ে সুন্দর লালের কোনো অপরাধ নেই। অপরাধ থাকতো দারোগা বাবু, যদি ওই সুন্দর লাল আমার বদলে আপনার মেয়েকে তুলে নিয়ে চরম সর্বনাশ করতো। আমার মেয়ে তো তোমার মেয়ের মতো
ব্যবহার করবে তা। আমার নামে বাজে কথা বললে আপনার ওই চিপটা আমি টেনে ছিঁড়ে কথা বলবো। তাই নাকি? তাহলে দেখা যাক এই থানার ভিতর তার কতখানি ক্ষমতা। তোমাকে পিটিয়ে যদি আর লাফাবন্দি করতে না পারি, এটা তো সরকারি উর্দু অবমাননার একটা দুপে জানুয়ারি নয়, তাই না মিস্টার সালমান? কে কে তুমি? এত সাহস তোমার যে আমার হাতে রুল? আরে রুলটা কেড়ে নিয়ে তোমাকে যে রুল পেটা করে দিয়েছে তোমার বাবার ভাগ্য ভালো। তাছাড়া আপনার মতো জানুয়ারির জন্য আমার সাউথ একটু বরাবরই বেশি। But who are you? আমি রুদ্র, রুদ্র! আমি অনিয়মিত শৃঙ্খল, আমি করে যাই জনবন্ধন, তখন নিয়ন্ত্রণ শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাবরি করি ভরাডুবি, আমি গর্বেনা, আমি ভীম, আসমান মহিন। কিন্তু কিন্তু তুমি এখানে কেন? কি চাই তোমার? আমি জানতে চাই নারীরা সম্মানকারী ওই সুন্দরলাল নামে ডায়েরিটা আপনি লিখবেন কিনা? না, কারণ সুন্দরলাল যে মেয়েটিকে সত্যি সত্যি অসম্মান করেছে তার তো কোনো প্রমাণ নেই। আরে 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 প্রমাণ আমি দিচ্ছি এবং এক্ষুনি আজ সারা শহরের বাচ্চা তুমি তাহলে আরে উঠুন দাঁড়ানো উঠুন, আমি আপনাকে সাহায্য করছি। না, তোমাকে আমি ছাড়বো না শয়তান। আরে সেটা তো পরে হবে, আগে নিজের প্রেস্টিজের কথা চিন্তা করে গায়ের ধুলোটা আগে ছাড়ুন, নাকি আমি ছেড়ে দেবো? তার আগে নিজের চিন্তা করো। তোমাকে আমি এমন শিক্ষা দেব, আরে তাই নাকি? তোমার সব হাসে প্রেমে হাজার গুলি কান্নাই ছড়িয়ে দিতে পারি। তোমাকে বুঝিয়ে দেবো শয়তান যে আমার গায়ে হাত দেওয়া কোনো প্রমাণ নেই, আর প্রমাণ আর সাক্ষী ছাড়া আইনের চোখে কোনো অপরাধী কেনার জন্য নয় স্যার। রুদ্র! Yes! এটা আপনার কথা, এটা আইনের কথা। কিন্তু কিন্তু এরা তো দেখছি এরা তো সবাই সাক্ষী দেবে। সাক্ষী দেবে তো? আপনার মতো শয়তানের ফাঁসির জন্য ওই কাঠগড়ায় দাঁড়িয়ে আমি হাজারটা মিথ্যে কথা বলবো, তবু আপনার ভালোর জন্য একটা সত্যি কথা আমি বলবো না দারোগা বাবু। আমি এখান থেকে চলে যাচ্ছি, আর যাওয়ার আগে আপনাকে আমি বলে যাচ্ছি চলার পথটা পরিবর্তন করুন, নাহলে আজ একজন মেরেছে, ভবিষ্যতে ওই দিন বদলের পালায় আপনার প্রকৃতির বিচার হবে ওই জনতার আদালতে। আর সেই দিন ওই মার মুখে রুদ্রমুখী জনতার গরম পিটুনি খেয়ে মৃত্যুর করে শুয়ে শুয়ে আপনি করবেন মহা পাপের প্রায়শ্চিত্ত। তার আগে এই উপযুক্ত বিহিত আমি করবই। আজ আমি সাংবাদিক সম্মেলন করে এই অপকীর্তি আমি আমার ভুল করছেন অফিসার। আরে এই খবর ছাপতে আবার আপনি ভুল করছেন। এই প্রমাণহীন খবর ছাপতে গিয়ে আপনি নিজের জালে নিজেই জড়িয়ে পড়বেন। আমার কিছু স্পর্শ করতে আপনি কোনোদিনও পারবেন না। তোমাকে আমি গুলি করে মারবো শয়তান। আপনার পিস্তলের একটা গুলি খরচ করলে সরকারকে আপনাকে হিসেব দিতে হবে, কিন্তু আমার পিস্তলের এক একটা গুলি পুরো প্রমাণ না রেখেই আপনার মুখ থেকে ছাঁচা করে দিতে পারে। রুদ্র! Yes! আমি রুদ্র, সূর্যের দীপ্ত তেজটার সর্বাঙ্গে কাউকে একটু আগুন লাগানোর চেষ্টা করলে সেই দীপ্ত তেজে আপনি জমে পুড়ে ছাই হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবে আপনার সুখের সংসার। না, তা তুই পারবি না শয়তান। সবকিছু করার জন্যই আমি তেজ দীপ্ত রুদ্র, আর আমার পিছনে লাগার চেষ্টা করলে আপনার আইন প্রশাসন কেউ আপনাকে বাঁচাতে পারবেন না। মনে রাখবেন, আমি দেব শিশু, আমি চঞ্চল, আমি ভীষ্ম, আমি তাকিয়েছি বিশ্বময়ের অঞ্চল। বিশ্বময় আসলে আমি শুরু রাখবো না শয়তান। জানিস না পোশাকটা বদলেছি, পাল্টা জনসভাবে একই আছি। সাপের ছবল, চিতার খবর,
মাংস তুলে নেবে। জানিস না? বিষাক্ত লোক কেউ টেলে যে পাওয়া যাচ্ছে, সবাই খাওয়ার জন্য তুই তৈরি থাক। নমস্কার নমস্কার দাদু। কি আপনি হঠাৎ বলছেন কেন স্যার? আমি সাংবাদিক, এই যে কোনো জায়গায় প্রবেশের অধিকার আমার আছে। তাই বলে থানায় কেন? এখানে তো তেমনই কিছু ঘটেনি। উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি এই তো। তাহলে স্যার আপনার পোশাক আশাক এত ধুলোবালি লেগে আছে কেন? আপনি কি পড়ে গিয়েছিলেন? না 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 না, আসলে এক শুয়োরের বাচ্চাকে আমার পিছনে লাগার চেষ্টা করলে আপনার আইন প্রশাসন থানা টাকা পয়সা কেউ আপনাকে পাঠাতে পারবে না। না মানে হঠাৎ করে পাটা পিছলে গেছিল তো। ও তাই পড়ে গিয়েছিলেন। কিন্তু আমি যে খবর পেলাম একদল দুষ্কৃতী থানায় ঢুকে আপনাকে পেটাচ্ছে। মিথ্যে কথা। শুনুন ভাস্কর বাবু, নির্ভীক সত্যবাদী সাংবাদিক আপনি, তাই গুজবে কান না দিয়ে কিছু কিছু সত্য ঘটনা লিখতে শিখুন, জীবনে উন্নতি করতে পারবে। না স্যার, আমি নয়, এই কথাটা জনগণ বলছে। আপনি নাকি টাকাকে দিনকে রাত করছেন। আমি কি ওই কথাটাই লিখে দেবো? আপনি কি আমার সঙ্গে ইয়ার কি মারছে? ছি 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 ছি, ও কথা বলে আমায় লজ্জা দেবেন না। আপনি গণ্যমান্য একজন সরকারি অফিসার, আমি কি আপনার সঙ্গে ইয়ার্কি করতে পারি? তবে জনগণের কথা তো আমি অস্বীকার করতে পারি না। আপনি এখান থেকে যাবেন কি না? নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো। তবে আপনি তো আমার কোনো কথার উত্তর দিলেন না। যদি কোনো স্টেটমেন্ট দেন তো বলুন। এ দেশে স্বাধীন ভারতবর্ষের শান্তিরক্ষক পুলিশ অফিসার হয়ে দেশ ও দেশের জনগণের প্রতি যে কর্তব্যের পরাকাষ্ঠা দেখাচ্ছেন, তাতে আপনার তথা আপনার মতো পুলিশ অফিসারদের শেষ পরিণতিটা কি? ওই গাড়ির মাত্রাটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে, মনে রাখবেন এটা থানা, আর আমি থানার ওসি শ্রী মহিম সান্যাল। ওই অফিসারটা এই থানায় আপনি বেশি দিন থাকবে না। ওই দেখুন, মহাপ্রলয়ের ঘন্টা বাজতে দেরি নেই। নেতা মন্ত্রী আইন প্রশাসন সব মন্ত্রীদের পায়ে বরাবরি খাচ্ছে। পুলিশ হয়েছে বড় লোক বাড়ির চাকর, সচিব এইভাবে কাল চলতে পারে না, কোনদিন চলবে না। তাই ওই গ্রামের চক্র গতিতে ঘুরতেছে অবিরত। আজকে যারা কালের শীর্ষে, কাল তারা প্রধানত। মনির পদানত না থাকার যে শপথ আমি নিয়েছিলাম, অভাবের সমুদ্রে ডুবে সে শপথ আজ আমার হাতটুকু থাকবে। তাই আত্মসম্মানের শেষ লেশটুকু বজায় থাকতে যে কোনো চাকরি আজ আমার একটা চাই। এই বাস্তব কথাটা বুঝতে যদি তোমার এত সময় লাগে, তাহলে এই বাস্তব রুক্ষ কঠিন মাটিতে দাঁড়িয়ে তুমি লড়াই করবে কেমন করে? না না, আপনি নয়, তুমি বলো মনিকা। মনিকা? তার মানে তুমি বিশ্বাস করো, সেদিনে তোমার কথায় জর্জরিত হয়ে আমি সারা শুধু তোমার কথাই ভেবেছি। সে কি সুন্দরলালের বাগান বাড়িতে শুয়ে আমার কথা? আগে সারা মার চকা, এটা তোমার একটা ঠিক। আমি থাকবো ওখানে, খাবো ওখানে, ভাববো শুধু তোমার কথা, আর ভালোবাসবো শুধু তোমাকে। এসব রঙিন স্বপ্ন আমার মতো মানুষের জন্য নয়। আমি এক হত দরিদ্র পিতার বেকার সন্তান। জানি, আমি সব জানি। আর তোমার বাবা বোনের কথাও শুনেছি, আরো জেনেছি বিষয় মধ্যে তোমাদের মাত্র 2 বিঘে জমি। এমনকি অভাবের জন্য তুমি তোমার বোনের বিয়ে দিতে পারছো না, তাই তো? মনিকা, তুমি সব জেনে শুনি আমি শুধু তোমাকে ভালোবাসি, শুধু তোমাকেই চাই। বলো বলো কি চাও তুমি? তোমার একটা চাকরি, যার উপর ভর করে তুমি হবে প্রকৃত পুরুষ, আর ঘটাবে সংসারের অভাব অনটন। সেই স্বপ্নকে সত্যি করার জন্য আমি অনেক দূরে এগিয়ে এসেছি। শোনো, আগামীকাল তোমাকে সুন্দরলালের বাগান বাড়িতে। কি বলছো তুমি? ওইরকম একটা বাজে জায়গায় বাজে কাজের কথা শুনে তুমি সেখান থেকে সরে পড়বে, বা তুমি ওখানে সোজ হয়ে ঢুকবে আর ফাল হয়ে বেরোবে। তোমাকে আমি সব সময় ছায়ার মতো অনুসরণ করবো। কিন্তু আমার জন্য তুমি এত সব কিছু করবে? মার ছকা কেন করবো জানো?
বেশি কি বলি যখন বলি তুমি আমার সারা, আমার আকাশ আমার বাতাস আখির কালরা। বেশি কি বলি যখন বলি তুমি আমার সারা, তোমার আকাশ আমার বাতাস আখির আমার সংসারের অভাব অনটন আর বলে উঠবে তোমার আমার ভালোবাসার মিলন সেতু। যুব সমাজকে বানিয়ে দেয় একেবারে 19-20। তারপর এই যুগে রাজনীতির নেতারা 50 গ্রাম মুড়ি, একটা কাঁচা লঙ্কা কিংবা বেকার যুবকদের একটা চাকরি, দুগুলার মদের লোভ দেখিয়ে একবারে যুব সমাজকে অন্ধকূপে নিক্ষেপ করেছেন। তাহলে আমি যদি আমার যৌবন সোদাকে একবারে মনিকা, बाजे बकवास बंद करो। याद रखो, कोई आदमी के फंसे और साथ प्यार करने के लिए তোমাকে এখানে আনা হয়নি। আমি কিন্তু কচি খুকি নই। আরে শালা মর ছক্কা। না, কচি খুকি যে তুমি নও, তা তোমার সারা শরীরে ফুটে উঠেছে। তাই সেখানেই তো তোমাকে নিয়ে বেশি ভয় মিস মনিকা। শতর্ষিনী নদী কখন কুলকুল ভাগে তা যেমন কেউ জানে না, তেমনি ওই যৌবনবতী নারী কখন কোন দিকে ঢলবে। মিস্টার সন্তলাল, আমি কিন্তু গাছের ডাসা পেয়ারা নই যে কুকুস করে যে কোনো সময় আমি মাটিতে খসে পড়বো। আমি আমার দায়িত্ব থেকে যথেষ্ট সচেতন। ও মাই গড, তারা তো নয় যুবাকে লেনা যাবে না। ওটা আমার কাজে অকাজ নয়, আসলে অনাকাশে জমিকে জমি হাতের মুঠে আনতে গেলে এক্স্যাক্টলি মনিকা, বলো বলো জমিটা কি পাওয়া যাবে? আরে নিশ্চয় পাওয়া যাবে। আর না পাগলে এই মিসেস মনিকা ক্রেডিটটা কোথায় চায়? যে জমি ওর বাবা বিক্রি করতে চাইবে না, সেই জমি বিক্রি করতে চাইবে ও। কারণ ওই জমির উপরই তো গড়ে উঠবে দেশি মদের কারখানা, আর সে হবে সেই কারখানার ম্যানেজার। আরে শালা মদ ছক্কা। ম্যানেজার হতে পারে। সেই ঘোষণাটা করবে কারখানা তৈরি হওয়ার পর। আপাতত ওই মুখের সামনে ধরে কারখানাটা তো তৈরি করতে হবে। আরে শালা মদ ছক্কা। লেকিন ও যদি জমিনে বিক্রি করতে না যায়। আরে শালা মদ ছক্কা। জরুর চাইবে, কারণ বেকারের কাছে চাকরি আর যুবকদের কাছে এই যৌবনবতীর উষ্ণ পরশে যে কোনো অসাধ্য কাজ সাধন করা যায়। আর সারা আমি কাল সকালে তা প্রমাণ দিয়ে দেবো। আরে শালা মদ ছক্কা। কালকে জন্যই আমি অপেক্ষা করব, কিন্তু তার আগে তোমার সামনে আর একটা কঠিন কাজ। এই এলাকার বিদ্রোহী আগন্তুক ওই রুদ্রকে কবজা করতে হবে। তাহলে দেখুন, আপনাদের হাজার অস্ত্র যেখানে ভোটা হয়ে যায় সেখানে কেমন করে আমার এই যৌবন অস্ত্র কাজ করে। আরে শালা মদ ছক্কা। ওই দূরে তাকিয়ে দেখো মনিকা,
সুন্দর, ভেতরটা ততটা রক্তাক্ত লাল। দুয়ে মিলে আমি সুন্দর লাল। আমাদের অনুষ্ঠান ওই আসবে না সঙ্গে, এই পুজোর হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তারা ইজ্জত জরুর জানে না। তুই পারবে না সোজা, কিছুতেই পারবে না। ছেড়ে দাও। এই হাত সবই কাঁপে না। এই হাত কেউ ধরতে পারবে না। তাই গোটাকে ধরে তারা ইজ্জত জরুর জানে পারে না। আমার কবল সূর্য অস্তগামী ওপারে মর্মধ্বনি শুনি নিষ্পন্ন সারে রাজ্য হতে ক্লান্ত চোখে তাকালো শুকুনি। তোরা স্টিলের হাত ভেঙে তুই যে চোখ ধরে সমাপ্ত নেব। যে চোখ দিয়ে তুই এগিয়ে তুই বল বল তুই কেন কে ধরে পাঠিয়েছে? তোর বসের নাম কি বল? আমি আমার বস আছে। মিথ্যে কথা। দেখ, তোর সঙ্গে আমার কোনো দুঃখ হয়নি। তবুও তুই দল বল নিয়ে তুই ফোন করতে শিখলি। সত্যিকে বল তুই কে পাঠিয়েছে? ওই আছে বলছি সব আমার গলাটা জেনে সব তোর ছাড়া তোর চোখ ধরে চোখ মিলবো। আমার গলাটা দেখি না। আজকের মতো তোকে ছেড়ে দিলাম। আমি তোকে ছেড়ে দিল। ফির মুলাকাত হবে और उसी दिन हमें आखिरी फैसला के कर बाप मैं किया सिलाना चाहिए। बहुत प्यारा था बेटा, बहुत प्यारा আপনার কোথাও লাগেনি তো? লাগলে কি করবেন? আমি আমার ভালোবাসার প্রলেপ দিয়ে সেই ক্ষতকে ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতাম। আর তাতেও যদি না সারে? কেন ছাড়বে না? সেই পবিত্র ভালোবাসা দিয়ে চাঁদের কলঙ্ককে যদি ঢেকে দেওয়া যায়, তাহলে মানুষের ভালোবাসা দিয়ে সামান্য ক্ষত সারানো যাবে না? তা হয়তো যাবে, কিন্তু আমি আমার ভালোবাসার পাত্র হলাম কেন? ওই শয়তানটার হাত থেকে আমাকে রক্ষা করে যে উপকার আপনি আমার করেছেন, সেই সামান্য উপকারের জন্য আপনি আমাকে ভালোবাসা দান করছেন? না না, তা কেন হবে? আমি তার আরো যখন বড় বিপদে পড়বেন, যখন আপনাকে যিনি উদ্ধার করবেন, নিশ্চয়ই তাকে আপনি বিয়ে করে তার ভালোবাসার প্রতিদান দেবেন। আপনি কি বলছেন? আপনি কি বলতে চাইছেন যে আমি একটা মন প্রাণহীন ভালোবাসার মডেল? আরে দেখে তো তাই মনে হচ্ছে। নইলে একটা অচেনা অচেনা ব্যক্তিকে নির্লজ্জের মতো প্রেম নিবেদন করবেন কেন? কি বললো? আপনি আপনাকে চিনি না, জানি না। আপনার নাম রুদ্র, এসেছেন কলকাতা থেকে, থাকেন অবকাশে বাড়িতে, আর একটাই বড় অভ্যাস, আপনি অন্যায় থেকে প্রতিবাদের প্রতীক হয়ে ঝাঁপিয়ে পড়েন। আমার ঠিকই বুঝতে দেখছি আপনি ভালোই তৈরি করেছেন। যাকে ভালোবাসতে মন চায় তার সম্পর্কে অনেক কিছু জানতে ইচ্ছে করে। আরে আপনি আগে থেকেই জেনে নিয়েছেন, তাই তো? তাহলে কি বুঝবো কিছুক্ষণ আগে যা ঘটে গেল সেটা আমার ভালোবাসার শিকার ধরার কৌশল মাত্র? সেটা আপনি যা ইচ্ছে তাই ভাবতে পারেন, কিন্তু আমার কিছু করার নেই। আমার মনের গ্রহণে যে কথা লুকিয়েছে আমি সেই কথা বলছি। I love you, I love you। আমার কথাটা শুনুন। আই হেট ইউ। ভালোবাসার সৌদাগর আমি নই মিস মনিকা দেবী। তাই ভালোবাসাকে নিলামে চড়িয়ে কেনা বেচা করার ইচ্ছা এবং মোহ আমার কোনোটাই নেই। তবু
তবু আমি আমার আশা ছাড়বো না। আমি সারা জীবন তোমাকে লতার মতো জড়িয়ে ধরে আমি বলবো, ওই ঝিকিমিকি, ওই ঝিকিমিকি সোনার রোদ চলো কোথাও চলে যা, পাখা মেলে উড়ে যেতে চায়। ওই ঝিকিমিকি, ওই ঝিকিমিকি সোনার রোদ চলো কোথাও চলে যায়, পাখা মেলে উড়ে যেতে চায়। ওই আপনি সেই সীমারেখা অতিক্রম করেছেন, তাই আপনি যেন কোনোদিন এই বেশকারী রূপ নিয়ে আমার সামনে আপনি কোনোদিন আসবেন না। বিদ্যাসাগর কলেজের অনার্সের ছাত্রী আজকুল লোপা মহিলা বশবর্তী হয়ে ভ্রাম্যমান প্রেমের প্রসারে এসেছেন। সেই কথা যেদিন সহজ সরল ভাবে বলতে পারবেন সেদিন আমার সামনে আমি আসবেন, নইলে কিন্তু নয়। জানেন মনিকা দেবী, আমি সমগ্রকে হারিয়ে যেতে দেখেছি, কাছের মানুষকে আমি দূরে সরিয়ে যেতে দেখেছি। সবাই বলে ভালোবাসা নাকি মানুষকে হাসতে শেখায়, কিন্তু আমি সেই ভালোবাসাকে অন্ধকার ঘরে গুমড়ে গুমড়ে কাঁদতে দেখেছি মনিকা দেবী, কাঁদতে দেখেছি। আমি সেই রূপ সত্য নাই ধর্ম, ধর্মের যদি যার মর্ম, আর সেখানে কেউ মিথ্যার বসে করবে, আমি সেটা কিছুতেই সহ্য করবো না। আমি দূরে শুনি, আমি এরা কিছু ধর্ম ভালো বৈশাখী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী বিধাত্রী। আমার প্রতিটা কাদারে বাজারে বাজের হয়ে এই বিক্রমপুর থানা এলাকায় আমার মুখের কথাই হচ্ছে আইন। আমার সঙ্গে চ্যালেঞ্জ জানাবে একটা নেংটি ইঁদুর, তার এত বড় দুঃসাহ আমার সমস্ত মদের ঠেক জেনেও এই কাজ করে, তার জ্বলন্ত আগুনে ঝোঁক দিতে ইচ্ছে করে। সে দুঃসংস্থা চুরি হয়েছে স্যার, নাম তার রুদ্র। তাহলে সবই যখন জানেন তাহলে হাত পা গুটিয়ে বসে আছেন কেন? যান ওই শয়তানটাকে অ্যারেস্ট করুন। কিন্তু স্যার প্রমাণ ছাড়া আমরা তো কাজের পুতুল। প্রমাণ জোগাড় করার দায়িত্ব তো আপনারই। যান ওই শয়তানটাকে অ্যারেস্ট করে আর 4 ডিগ্রি ভরে দেন, দেখবে হুড় করে প্রমাণ বেরিয়ে আসছে। এইখানে যে দেশের পুলিশ বড় অসহায় স্যার, নরমে গরম আর ভক্তের শক্ত। ও যদি গরিব বেকার ভোলা ভালো ছেলে হতো তাহলে যে কোনো অজুহাতে ওই কোমরে দড়ি বেঁধে নিয়ে আসতো, কিন্তু স্যার ওইটুকু ছোড়ার যা তেজ। আপনার কাজের গলদ আছে বলেই তো রৌদ্র আপনাকে লাথি মারে আর মেয়েরা আপনাকে ঝাঁটা মারে। কি করে টুপিটা খুলে নেয়, সেই টুপিতে বিশ্রাম করে। তাছাড়া পাতা ফুলার মুখটা উস্কে দিন, আপনি চালুনি আর আমি ছোট, তাই একে অপরকে চিহ্ন না করি
কিছু 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 বাড়ি ছাড়ো, ওগুলোকে আমি একাই দেখে নিচ্ছি। থাক, আপনাকে আর কিছু করতে হবে, যা করার আমিই করবো। তা বললে হয় স্যার? আমরা হলাম স্বাধীন দেশের পুলিশ, বেতন 10,000 হলেও ঘুষ কিন্তু 20,000। আপনাকে আর এক শৈলে দেব না। নেতা মন্ত্রী বড়দের পায়ে তেল মাখিয়ে এ চাকরি করবো কেন? আজ থেকে আপনাকে আমি একটা পয়সাও দেব না। দেবেন দেবেন, নিশ্চয়ই দেবেন। স্বাধীন দেশের পুলিশ হিসাবে আমরা পেয়ে থাকি, না পেলে যে কোনো কেস লিখি না। থানায় জিপ খারাপ হয়তো প্রত্যন্ত, হয়তো কোনো কেসে তদন্ত যাচ্ছি। চলিস নমস্কার। আমি এমএলএ এমপি নেতা মন্ত্রী সব কিছুই নই, তবে এদের সকলকে এক জায়গায় কাজ করলে আমি যে সুখের সম্রাট তৈরি করতে পারি, সেই সম্রাটের একত্রিত সম্রাট আমি। আমার মুখের কথাই হচ্ছে আইন, তাই থেকে মাথা তুলতে আমি দেব না। ওই অশুভ শক্তি মাথাগুলো পাই আমি একটা 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 করে কেটে মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছে, আরো কার কথা টেনে নিয়ে যাচ্ছে। আমার শয়তান ভাই সুন্দর লাল, তার পরিচয় আমার ঘরে লক্ষ্মী বৌমাই রাত্রি কেউ না। বাবা কোথায়? বাবা তো নেই, মা নেই, তোর জন্য কেউ নেই রে হাতে ছাড়ি, তোর হয়ে কথা বলবার কেউ নেই। কি বলছেন আপনি? বাবা অন্যায় আর পাপে শেষ হয়ে যাবে। এই চৌধুরী বিরা সবাই মায়ের কল শূন্য দরিদ্র মানুষের মুখ ফাটা দীর্ঘ শ্বাস অভিশাপ কোনোদিন বিন ফেলে যাবে না। কি আপনি কি বলছেন মা? বাবার মতো দেবদের মানুষের মধ্যে যে শয়তান লোকে আছে, তার সন্ধান তুই এখনো পাসনি, তাই তুই এই কথা বলছিস মা? হ্যাঁ, ওই এমন কোনো কাজ করে না যা করে না। মানুষ কোন থেকে শুরু করে মানুষের বাঁচার স্বাধীনতা দুই পায়ে তুলে তাদেরকে গ্রাম ছেড়ে পাওয়া পর্যন্ত এমনও কোনো কাজ নেই যা ও করতে পারে না। ব্যাপারে আমি কি করবো মা? কি করার ক্ষমতা আছে আমার? আমি সূর্য চন্দ্র, আমরা সবাই মিলে যা করতে পারিনি তোকে তাই করতে হবে। যে কোনো মূল্যের বিনিময়ে হোক ওকে ওই পথ থেকে ফেরাতেই হবে। অসম্ভব জেনেও হিংস্র বাঘের গলায় ঘন্টা বাঁধা দায়িত্ব তুমি কার হাতে তুলে দিচ্ছ? কেন? আমার ঘরের লক্ষ্মী বউ মায়ের হাতে। কিন্তু তুমি তো জানো মা, আমার অবর্তমানে কুড়ি বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত শুরু হয়েছিল। তাহলে এই বাড়িতে আর সকলের যে কোনো অংশে কম নয়, তার প্রমাণ করার সময় এসেছে সূর্য। তার প্রমাণ করার সময় এসেছে, তাই আমি চাই। বলেন মা, কি চাই? অগ্নি পরীক্ষা মা, অগ্নি পরীক্ষা। তুমি এবারে সর্বময় কর্তৃক হয়ে এই বাড়িকে করে তুলতে হবে নিষ্পুরুষ নির্মল। হ্যাঁ, আর তোমাকে শরীর বাঁধতে হবে এই সংসার বাধা থেকে অশুভ শক্তির কারণে। আর তার জন্য নিষ্ঠুর কঠিন কাজ হোক না কেন, আমি তোমাকে তা পালন করার অধিকার দিয়ে গেলাম মা। আমি তোমাকে আমি মাথা তুলে নিলাম মা, মাথায় তুলে নিলাম। যে দায়িত্ব আপনি মাথা পেতে নিলেন, আপনি কি জানেন সে কাজ যত কঠিনই হোক আপনি আমার পাশে থাকলে সে কাজে আমি সফল হবই হব, এ বিশ্বাস কিন্তু আমার নির্ভুল। কিন্তু আপনি তো জানেন আমি এই বাড়িতে। আপনিও তো অনেক নারী দেখেছেন, কিন্তু কখনো কি দেখেছেন নারী হৃদয় উপলব্ধি করার চেষ্টা করেছেন নারীর সহমর্মিতা? সেই সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনোটাই আমার হয়নি। তবু আমি বলছি, আপনি কেন আমার জন্য এত ভাবেন? কেন রাতের পর রাত না ঘুমিয়ে অতন্ত্র প্রহরীর মতো জেগে জেগে কাটান? বলতে পারবেন আমি আপনার কে? নিলাম হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করছেন আপনি। আমার জীবন মরণের চাবিকাঠি আপনার হাতে, তাই তো আপনি আমার জীবনে একমাত্র সত্তা আর পরম পুরুষ ভগবান।
কি আর কি হলো আপনার? তবে কি আমি কোনো অন্যায়? না না না, কোনো অন্যায় আপনি করেননি, কোনো অন্যায় আপনি করেননি। আমার মাথাটা ঘুরছে, আমার গলাটা যেন শুকিয়ে যাচ্ছে। একটু 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 জল, আমাকে একটু জল খাওয়ান না, একটু জল। নিশ্চয়ই, আপনি বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। আর আমি পাচ্ছি না। একদিকে এক অভাগনী নারী মমতাময়ী মা স্বাধীন দেশে বাস করেও পরাধীনতার গ্লানি মাথায় নিয়ে সম্মুখ গতিতে হেঁটে চলে একদম নিরন্ন মানুষের হাহাকার। আর অন্যদিকে আমার মাথার উপরে ঝুলছে নির্মম কঠিন কঠোর আদর্শের শানিত খড়গ। আমি কাকে ফেলে কাকে রাখবো? তুমি আমাকে বলে দাও, আমি কাকে ফেলে কাকে রাখবো? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? জয় জয় জগদম্বে। কেন বুঝতে কি অসুবিধা হচ্ছে? না না না, অসুবিধা হবে কেন গুরুদেব? তবে কয়েকটা দিন আমাকে সময় দিন। কোনো অজুহাত আমি শুনতে চাই না, আমি কাজ চাই, কাজ। আমি তো চেষ্টা করছি গুরুদেব। চুপ করো। তোমার চেষ্টার মুখে মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করার মতো সময় আমার হাতে নেই। গুরুদেব, আমার অকর্মতার জন্য যদি আমাকে ময়দানে নামতে হয়, তাহলে সব দিনের মধ্যে তুমি দেখতে পাবে। না না গুরুদেব, না, ও কাজ আপনি করবেন না। আপনাকে দেওয়া প্রতিশ্রুতি আমি যে কোনো প্রকারে সাকসেস করবই। আপনার শ্রীচরণে শুধু আমার একটাই নিবেদন। বলো, তোমার মিশন সফল করতে কি সাহায্য চাই তোমার? কিছু নয় গুরুদেব, শুধু একটু সময়ের তালে পা ফেলেই আমি সাকসেস করবো আমার জীবন মরণের চাবিকাঠি এই সব মিশন। অন্যথায় তিল তিল করে যন্ত্রদয় মৃত্যুকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত হও। মনে রেখো বৎস, আমি একদিকে পিতার নেই তো পড়াও, আর মাতার নেই কোমর, আর অন্যদিকে সাপের চেকর, আর বাঘের চেয়ে হিংস্র। জয় জয় জগদম্বে। গুরুদেব, আমি গুরুদেব, বাঘের থাবা আর কালকে উঠে ছোবলে নীল হয়ে যাওয়ার আগে এই গুরুদেবের আদেশ তুমি পালন করো। আমার জগৎ জননী মা ক্ষুধা তৃষ্ণায় কাতর, খাদ্য চাই খাদ্য, পানীয় চাই, রক্ত চাই রক্ত। জয় জগদম্বে। গুরুদেব, গুরুদেব, গুরুদেব। চলো জীবন থেমে যাই মোরা, ভেবে না তোর কাছে করবে লড়াই। চলো জীবন থেমে যাই মোরা, ভেবে না তোর কাছে করবে করবেন না। নিন জল খান, সব ঠিক হয়ে যাবে। নিন। আপনি খুব ভয় পেয়েছিলেন, কাকে ফোন করছিলেন? ফোন কাকে? কই না তো, না না না, থাক,
সে কথা আপনার না জানাই ভালো। অনেক কথা তো অজানা রয়ে গেল। আপনি রাতের পর রাত বিছানা কেন উঠে যান? মাঝে মাঝে কোথায় যান? কেন হাসেন, কেন কাঁদেন? কাকে ফোন করেন, কার ফোন রিসিভ করেন? প্লিজ বেশি জানবার চেষ্টা করবেন না রাত্রি দেবী, বেশি জানবার চেষ্টা করবেন না। শুধু একটা কথা মনে রাখবেন, আপনার বাজার স্বাধীনতাকে নিলামের হাত থেকে রক্ষা করে আমার মরণের স্বাধীনতা আমাকে আলিঙ্গন করতেই হবে রাত্রি দেবী। না, আমি চাই না, বিশ্বাস করুন, আমি চাই না। আপনার জীবনে বিজয় মন্দিরের জাগ্রত দেবতা, এই কথাটা সবাই জানে, কিন্তু যেটা জানে না সেটা হলো এই তুমি থেকে আপনি হলো তবে বৌদি। না মানে সবাই জানতে চাইছে যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা এই আপনি আজকে এসব কি ব্যাপার? ও আচ্ছা, তোমার ব্যাপারে মানে তোমার গোয়েন্দাগিরি ব্যাপারে। ও বৌদি, তাহলে কি ইয়ার্কি করি বলে দাদার অফিসটাও বন্ধ করে দিয়েছেন? না না না, এটা তোর বৌদির কোনো ভূমিকা নেই। আমি 1 মাস ছুটি নিয়ে বাড়িতে আছি। বাহ 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 বাহ, বিয়ে হতে 8 বাংলা পার হতে না হতে যে মানুষটা অফিস ছোটে সে নিয়েছে 1 মাসের ছুটি। ব্যাপারটার মধ্যে যেন একটা গন্ধ পাচ্ছি দাদা। তুমি তো অনেক খবর রাখো। হ্যাঁ বৌদি, এই কি খবর আমি কি বুঝতে পারলাম না দাদা। বুঝতে পারলাম না, তাই না? কোথায় যাচ্ছ এড়িয়ে? তোরা এদিকে এসো। বৌদি, ওই কাকির বিষয়ে কোনো প্রহরক করো না, আমি কি আর করতে পারবো না। বেশ, করবো না, কিন্তু তোমার গায়ের কথাগুলো সত্যি সত্যি সত্যি। কিন্তু দাদা একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। কি কথা বলো? আগে তো তুমি এমন ছিলে না, সবসময় নিজের কাজে ব্যস্ত থাকতে, এখন হঠাৎ আমার ব্যাপারে এত গোয়েন্দাগিরি। একটু করতে হচ্ছে, যতই হোক তুই আমার ছোট ভাই তো। যাকশন, আগামী কয়েকদিনের মধ্যে কাকুলি আর রুদ্রকে নিয়ে বেড়ে একটা ঝড় উঠবে। বুদ্ধিমত্তার সঙ্গে সেই ঝড়টাকে তোকে সামাল দিতে হবে, নইলে কিন্তু সারা জীবন পস্তাতে হবে। দাদা আজ হঠাৎ তোমার মুখে এরকম কথা? প্রশ্ন থাক, আগে চলো আজই আমরা কাকুলিকে দেখতে যাবো। না বৌদি, দেখাশোনা কথাবার্তা করাটা একটু বাবা মা আর দাদার। ও তার মানে আমার কোনো দায়িত্ব নেই? হ্যাঁ নিশ্চয়ই আছে বৌদি, ঠিক এদিকে এসো। ব্যাস, ঠিক আছে। শোনো বৌদি, আমরা যেদিন এই চৌধুরী বাড়ির সামনে এসে দাঁড়াবো সেদিন তোমরা দুজনে মিলে মাতৃকে ধারণ করে এটি কেউ ভাবে আমাদের দুজনকে বরণ করে দিও, বরণ করে দিও। এই বুঝি আমার গরিব হয়ে জন্মানোর পুরস্কার? ওরা জোর করে আমাদের জমির সমস্ত ধান কেটে নিচ্ছে। আমি বাধা দিতে গিয়েছিলাম বলে ওদের লাঠির আঘাতে আমার মাথা ফেটেছে। ওদের মধ্যে একজনকে ছাড়া আমি আর কাউকে চিনি না, কাউকে না। তাহলে কে করলো এমন মিথ্যে ষড়যন্ত্র? मरद का बच्चा बिकर सन बिकर। अभी सुनिए ले, हमें यही गाँव पर सुंदरलाल की सहोदर है। अभी तक आप सबसे गिरफ्तार करने के लिए आपके पास आया। কেন তোমরা আমাদের জমির ধানগুলো জোর করে কাটছো? কে তোমাদের আমাদের জমির ধানগুলো কাটতে বলেছে বলো? এই বিক্রমপুরের গ্রামের মুকুটহীন মাত্র এই সুন্দর মানে কারণ ওই জমি তুমি আমাদের বিক্রি করে দিয়েছো, আর সেই অধিকারে তোমাদের সাজানো ষড়যন্ত্র। মিথ্যেও মাঝে মাঝে সত্যি হয়ে
মিস্টার অলোক দাস। ওকে হবে কেন দাদা? তুমি তো অলরেডি ম্যানেজার হয়ে বসে আছো। তার মানে কি বলতে চাইছিস তুই? আমি বলতে চাই আদর্শবান সুশিক্ষিত অবিনাশ দাসের সুশিক্ষিত ছেলে হয়ে গলা পর্যন্ত মদ গিলে এই কথাটা জিজ্ঞাসা করতে তোমার লজ্জা করছে না? কারণ একটা কারখানার ম্যানেজার মানে হাই সোসাইটির মানুষ, আর একটু একটু মদ না খেলে তোমার প্রেস্টিজ থাকবে না, তাই না? কিন্তু তোমার শয়তানি কারখানা আদৌ গড়ে উঠবে কিনা তুমি সেটা দেখো, তারপর তো তুমি হবে ওই কারখানার ম্যানেজার। আমি যখন কথা দিয়েছি তখন ওইখানে তৈরি হবে জনতা সুরাপদের কারখানা। কারখানা তো দূরের কথা, ওই জমিতে একটা হিট আমি পুঁততে দেবো না। তোর বাপ দেবে, তুই তো সেদিনের মানুষ। দাদা শোনো মাই ডিয়ার সিস্টার, আমি যখন কথা দিয়েছি তখন ওই জমিতে মদের কারখানা হবে, কারণ তোর সম্মতিপত্র আমি আগেই জমা দিয়ে দিয়েছি। আর আজ মাত্র তুই শুধু দলিলের সইটা করে দিলেই কি হবে? রেজিস্ট্রি হবে, তাই তো? কিন্তু আমি বেঁচে থাকতে আমার বাবার শেষ স্মৃতি আমার বুকের পাঁজর আমি কিছুতেই বিক্রি হতে দেব না। নিশ্চয়ই হবে, কারণ ইতিমধ্যে ওই জমিতে আমার কয়েক হাজার টাকা ইনভেস্ট করা হয়ে গেছে। তাই তোমার ওই বুকের ওপরেই গড়ে উঠবে আমার জনতা সুরা ব্যান্ডের মদের কারখানা। আমি কোনোদিন পারবি না। নিশ্চয়ই পারবো, কারণ এখন আমার হাতের মুঠোয় দুর্গের দাস শ্রীমান অলোক দাস। বেকারত্বের জ্বালায় ভুগতে ভুগতে একটা চাকরির স্বাদ আমি যখন পেয়েছি, তা সেই স্বাদকে পূরণ করতে যে কোনো কাজ আমি করতে প্রস্তুত। বল, পিটার। বাহ দাদা বাহ, কত সহজেই তুমি মানুষ থেকে জানোয়ার হয়ে গেলে। হ্যাঁ হ্যাঁ, আমি জানোয়ার। সেই জানোয়ারের খবর থেকে তোর জিন্দগি শেষ হয়ে যাবে। বল, পিটার, অ্যাকশন স্টার্ট। আমার কথায় রাজি না হলে এবার তোমার ইজ্জত কেউ রক্ষা করতে পারবে না। জিন্দা থাকবে। আমাদের কথা মতো কাজ যদি ঠিকঠাক করো, তাহলে তুমি আমার বুকেই থাকতে হবে। আমার ওপরটা যতটা সুন্দর, ভিতরটা ততটাই রক্তাক্ত। না মিলে আমি আমাদের বছর বেশি না। মৃত্যু বলে ডাক দিয়েছে, তাই মরতে তোকে হবেই। তুই মরার পর ওই দলিলে আমি সই করলেই ওখানেই তৈরি হবে জনতা আমাদের। অসামের এই গরমে কামান চিত্র মরিয়াছি, আমাদের ডান হাতে হাত করা আর বাম হাতে মারি মাছি। আমি এই যুগের সভ্য সাচের তুই এখানে কেন? আরে দেখতে এলাম। আচ্ছা দাদা, এখানে কোন ছবি শুটিং চলছে? বেশি চালাকি করার চেষ্টা করো না, বাজে কথা না বকে এখান থেকে চলে যাও। আরে যাবো যাবো, নিশ্চয় যাবো। এসব মারামারি রক্তারক্তির মধ্যে আমি নেই দাদা। তবে যে সুসংবাদটা আপনাদেরকে দিতে চেয়েছিলাম। What do you mean? I mean, কে কারণ বকেছে সব করা মাতালের বেআইনি ধান করার শখ মিটিয়ে দিয়েছে, তাই তাদের একটু হাসপাতালে ভর্তি। হাসপাতালে ভর্তি করবো, তবে শুধু ওদের নয়,
তোমাকেও। ওই খুদের শয়তানটাকে একটু উচিত শিক্ষা দিয়ে দাও। ओके बॉस ओके तो सर हमारे हकीम का जगम क्या तो क्या हमें चल देना साले और सर हमारे मेरा बंदा बस একেবারে জানুয়ার ये बार অনেকক্ষণ চুপ তো দাঁড়িয়ে কেন হ্যাঁ আমার এই বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপমান করবে উপরের মৃত্যু নদীতে তোরা চলে পুরো ছাই হয়ে যাবি সব কটা বীর পুরস্কার যাও কাকুরি একটা বাড়ি থেকে ছেড়ে কাপড় নিয়ে এসে এদের খরচগুলো ম্যানেজ করে দাও जाओ नहीं मेरी बेइज्जत हमी कभी हे याद रखे बदला लेंगे जरूर जरूर बदला लेंगे जरूर अरे साला प्लीज नहीं तो पूरा पहुंचे तो साला ठीक है লিজ আছে কিনা তার প্রমাণ তুমি নিশ্চয়ই পাবে যখন সেই বিষাক্ত ক্রিয়ার জ্বালায় তোমার সারা শরীরটা একেবারে নীল হয়ে যাবে। আমার অপরটা যতটা সুন্দর ভেতরটা ততটা রক্তাক্ত লাল। আমি সুন্দর লাল। কি হলো? দীক্ষাগুরুরা তো অনেক অভিশাপ দিয়ে গেল, তাদের মন্তব্য শিষ্য এখন চুপচাপ দাঁড়িয়ে গেল। কাকুলি যে মদ খেয়ে স্বার্থের মোহে অন্ধ হয়ে নিজের বোনকে অপরকে দিয়ে সম্মানহানি করায় তার বোন হতে আমার লজ্জা করে, লজ্জা। মানুষ থেকে যখন জানোয়ার আমি হয়েছি তার কার্য সিদ্ধি করার জন্য যে কোনো কাজ আমি করতে প্রস্তুত তাই ওই জমি আমার চাই যে কোনো ওভাবেই ওই জমি থেকে বিক্রি করতেই হবে আর সেখানেই তৈরি হবে আমার জনতাস্তার মদের কারখানা আর যার ম্যানেজার হবো আমি এই অলোক দাস। স্বার্থ আর লোভ একটা জীবন্ত মানুষকে কতখানি শয়তান করে তোলে তা আমার দাদাকে না দেখলে সত্যি হয়তো আমি জানতে পারতাম না। কিন্তু দাদা দাদা তোমার কোথাও লাগেনি তো? দাদা তোমার কোথাও লাগেনি তো? ওই মশাদের কামড়ে আমার কিছু হয় না রে বোন, কারণ আমি সে দিগ্ভ্রান্ত উল্কা অভিশপ্ত রাহু অনেক অশুভ মুহূর্তের নবমণ্ডল থেকে ছিটকে করেছি এই বন্ধা পৃথিবীর মুখে। কোথায় যাচ্ছ দাদা? জানি না বোন, আমি জানি না, তবে এইটুকু শুধু আমি জানি এই আপদের পাশে পড়ে থাকা হাজার টুকরোর মধ্যে থেকে পরস্পরের খুঁজে বের করা অত সহজ কাজ নয়। তাই আমি চললাম সেই পরশ পাথরের সন্ধানে। দাদা দাঁড়াও দাদা দাঁড়াও, তুমি কোথায় যাও, কি খাও, রাতে কোথায় থাকো তা আমি জানি না দাদা, তা আমি জানি না। আর সে কথা আমি কোনোদিন তোমার কাছে জানতে চাই না দাদা, কোনোদিন আমি তোমার কাছে জানতে চাই না। কিন্তু দাদা যাবার আগে তোমার এই ছোট বোনকে তুমি একটি বার বলে যাও দাদা, তুমি আবার কবে আসবে দাদা, তুমি আবার কবে আসবে? যেদিন এই বিক্রমপুরের আকাশে দেখা দেবে তুলসীদের ঘন ঘটা পুকুর আকাশে বিস্তার করে সর্বাঙ্গের কারণে এই দেশের গরিব নিরন্ন মানুষের তাদের স্বাধীনতা নিলাম করতে কালো হাতের খাবার বাড়াবে ওই শয়তানের দল। সেদিন যে কালো হাতের খাবার মুখে ধরবে এই অস্ত্র শক্তির কালো মেঘের বুক চিরে বেরিয়ে আসবে এই যুগের সভ্যসাচী রুদ্র। আমি সেই রুদ্র যে মহাকাশের সমস্ত নক্ষত্রের মৃত দীপ্ত তেজ দিয়ে তৈরি। দাদা ওরে মিষ্টি সোনা বোন আমার মম বাসুরি তবে বাসুরি, আমি সেনের হাতের বাসুরি, আমি রুসৌরি যাবে ছুরি মহাকাশ ছাপিয়া ভয়ে নরক ছাপিয়া তদবিনী বেদাই কাঁপিয়া কাঁপিয়া